ইরান এবং ইউএস এর গ্রাউন্ড মানে ব্যাটেল অফ দি বুটস শুরু হয়ে যাচ্ছে। এইখানে সব থেকে বড় ভয়টা হলো মিশন ক্রিপ। আমি অবাক হলাম শুনে, আমেরিকানরা গত 25 বছরে তারা ফিউ থাউজেন্ড টাইমস ইরানকে প্রতিপক্ষ নিয়ে বানিয়ে এই ওয়ার গেমটা করেছে, এবং প্রত্যেকটা জায়গাতেই দেখা গেছে যে ইরান জিতে গেছে। ইউএস এর যে সোলজাররা, তারা তারা এই গ্রাউন্ড, এই এই ইরানে এসে এই মানে এই গ্রাউন্ড যুদ্ধের পক্ষে তারা না। দুইটা জিনিস একটু বলতে চাই। প্রথমত, এই যে জনাব আলী লারজানি শহীদ হলেন, তার বদলে যিনি স্থলাভিষিক্ত হয়েছেন জনাব বাগের জলগাদর, একই সাথে আরেকজন শহীদ হলেন তার বদলে মিস্টার জলিলি। আর আমাদের ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির বলে তার পরে তার ছেলে যে মুস্তফা কামিনী। আহ, আপনার মিডিল ইস্টের মানে স্পেশালিস্ট সবাই বলছেন যে এই যে যারা যারাই নতুন টেক ওভার করেছেন, এরা সবাই আগের জনের থেকে অনেক বেশি কনজারভেটিভ, অর্থোডক্স। মানে তার মানেটা হলো যে এরা সবাই আগের থেকে অনেক বেশি কড়া, অনেক বেশি কড়া, এবং এরা কেউ ছাড় দেওয়ার মতো না। তারা বরং ইরান একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে, বিশেষ করে আমেরিকাকে, যে আমরা আমাদের মানে যাদেরকে দিয়ে আমরা রিপ্লেস করেছি তারা আরো বেশি কট্টর, তারা আরো বেশি ইউএস বিরোধী। একই সাথে এই যে পিস নেগোসিয়েশনের জন্য যে পাকিস্তান, টার্কি এবং মিশর, এই তিনটা দেশ মিলে যে ট্রাই করেছিল, সেখানে পাকিস্তানের সাথে কিন্তু গত 40 বছরের হিসাব নিলে দেখা যাবে কখনোই ইরানের সাথে ওরকম একটা ফ্রেন্ডলি রিলেশন ছিল না। আনফ্রেন্ডলি হয়তো ছিল না, বাট ওরকম ফ্রেন্ডলি এবং ট্রাস্টি রিলেশন কখনোই ছিল না। তো কিছুদিন আগে, এই 3 দিন আগে মাত্র, একজন শিয়া নেতা গিয়েছিলেন আসিফ মনির পাকিস্তানের সেনা প্রধানের কাছে। উনি রিকোয়েস্ট করেছিলেন যে পাকিস্তান যেন যে ইরানের পক্ষে নেয় আর কি, কোনো সাপোর্ট দেওয়ার দরকার নাই, বাট মোরাল সাপোর্ট। তো উনি সরাসরি শিয়া নেতাকে বলে দিয়েছিলেন যে আপনার ইরান ভালো লাগলে আপনি ইরানে চলে যান। তো আমি এই কারণেই বলছি যে এই পাকিস্তানের ক্রেডিবিলিটি নিয়ে আহ, ইরানের ডাউট আছে। আর একই সাথে আহ, আমি ইরান সাপোর্টিং যতগুলো মিডিয়া দেখেছি সবগুলো এক বাক্যে বলেছে যে ইরান যার যে গভর্নমেন্টটা এখন আছে, এরা ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলকে এক বিন্দু বিশ্বাস করে না। এবং তারা এই যে এখন একটা সুবিধাজনক অবস্থায় আছে, এবং এটাকে পার্মানেন্ট শেপ দেওয়ার জন্য তারা অল আউট যাবে। এখন আহ, আ- আপনি যেটা বললেন যে দুইটা বিষয় এখানে, যে আমিও আপনার আমেরিকান, বিশেষ করে ওদের নিউ ইয়র্ক টাইম এবং অন্যান্য এসে দেখলাম যে তারাও এই মুহূর্তে এই যে ট্রাম্প যেটা প্রথমে 5 দিনের একটা বিরতি এবং এখন যেটা একটা চুক্তি, এটা আসলে অনেকের বিশ্লেষণ যে ট্রাম্প একটা টাইম গেইন করতে চাচ্ছেন। মোমেন্টামটা যেহেতু ইরানের পক্ষে ছিল, এই মোমেন্টামটাকে তারা একটু একটু থামিয়ে দিয়ে ট্রাম্প নিজেদেরকে একটু রেনফোর্স করার জন্য, রিপ্লেনিশ করার জন্য একটা টাইম গেইন করতে চাচ্ছিলেন। কারণ হলো যে তার এই যে টমাহক মিসাইল শেষ হয়ে গেছে, তারপরে আপনার মিডল ইস্টে তার কোনো কন্ট্রোল নাই, নতুন করে একটু রিঅর্গানাইজ করতে চাচ্ছিলেন, সৈন্যগুলা যেন পৌঁছায় ঠিক মতো। এসবের জন্য একটা টাইম দরকার, এই জন্যই সে এখন এই বাহানাটা চলছে। তো এই ক্ষেত্রে দুইটা বিষয় ইম্পর্টেন্ট। তার একটা হলো যে এই যে আমেরিকা যে সৈন্য পাঠানো যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি যে একবার 82 আপনার যে এই ব্রিগেড থেকে, যেটা ইসের থেকে, এটা হলো আহ, আপনার প্যারাট্রুপার ব্রিগেড আছে, সেখান থেকে প্রায় 2 থেকে 3 হাজার মেরিন আসবেন, এবং তাদের মিশনটা হবে ইরানের খার্ক দ্বীপটা দখল করা। তো এইখানে আবার মিলিটারি থিঙ্কারটা বলছেন খার দ্বীপটা কেন? খার দ্বীপটা হলো ইরানের সব থেকে বড় তেল ক্ষেত্র, এবং ইরানের যে টোটাল তেলের 90%, অর্থাৎ ইরানের ইকোনমিরই মেন বিষয়টাই হলো এই খার দ্বীপ। এবং আমেরিকা বিশ্বাস করে এই খার দ্বীপটা যদি তারা আপনার দখলে নিতে পারে, যে তাহলে ইরানের অর্থনীতিটা একেবারে এত খারাপ অবস্থা হবে যে ইরান উইল বেন্ড ডাউন টু দি নিজ টু দি ইউএস, এরকম একটা অবস্থা। এখন বলছেন যে তাহলে ইউএস ট্রুপস কি এটা পারবে? কারণ তর্কের খাতিরে ধরে নেওয়া যাচ্ছে যে ইউএস ট্রুপ খারদিবে গেল, তারা থিওরিটিক্যালি তারা হয়তো 1 দিন 2 দিনের জন্য পারবে, বাট তারপরে ইরানের যে ড্রোন আছে, ইরানের যে মিসাইল আছে, ইরানের আর্টিলারি আছে, এই এবং ইরানের যে গ্রাউন্ড ফোর্স আছে, তাদের কাছে তখন আর পারবে না। ওইখানে একটা এটা ইউএস ট্রুপস এর জন্য একটা কিলিং গ্রাউন্ড হয়ে যাবে ওই খারদ্বীপ। তাহলে অপশন কি? অপশন হলো ওই খার দ্বীপটাকে যে ইউএসএ ট্রুপ যে সিকিউর করলো, তাদেরকে প্রোটেকশনের জন্য কোস্টাল এরিয়াটাকেও ইউএসএ কে সিকিউর করতে হবে।
এবং একই সাথে তার পেছনে আছে একটা বড়, মোটামুটি বড় একটা মাউন্টেন এরিয়া, জাগ্রেজ মাউন্টেন এরিয়া। সেই এলাকাটাকেও ইউএসএ কে ট্রুস পাঠিয়ে সিকিউর করতে হবে। আদারওয়াইজ ওই খার দ্বীপের যে তাদের যে মেরিন সৈনিক আছে তাদেরকে তারা প্রোটেকশন দিতে পারবে না। তার মানেটাই হলো যে আস্তে আস্তে ইরানের গ্রাউন্ডে, ইরানের ভূমিতে আপনার ইরান এবং ইউএস এর গ্রাউন্ড মানে ব্যাটেল অফ দি বুটস শুরু হয়ে যাচ্ছে। এইখানে সব থেকে বড় ভয়টা হলো, এখানে ইউএস মিলিটারি থিঙ্কাররা বলছেন, দেখেন এটাকে বলে মিশন ক্রিপ। যে ভিয়েতনামে 1965 সালে একটা স্পেশাল মিশন দিয়ে আমেরিকা মাত্র 3,000 মেরিন পাঠিয়েছিল। মানে একটা একটা স্পেশাল মিশন উইথ লিমিটেড টাইম, সেটা ঠিক মতো কাজ করতে পারে নাই। সেই সংখ্যাটা বাড়তে বাড়তে ভিয়েতনামের শেষের 4 বছরের পরে 500,000 আমেরিকান সোলজারকে ভিয়েতনামে ল্যান্ড করতে হয়েছিল। তো এখন সেই সিমটমটা এখানে দেখা যাচ্ছে। একই সাথে আর একটা পয়েন্ট এখানে আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ওয়ার গেম বলে একটা কথা আছে যেটা আমরা মিলিটারিতে হয়, যে এটা দুইটা একটা যুদ্ধের, একটা ফিউচার যুদ্ধের ফিউচার এনিমি কল্পনা করে তার ক্যাপাবিলিটিস, তার ইকুইপমেন্ট এগুলো নিয়ে যুদ্ধটা একেবারে একটা গেমের মতো করে খেলা। এবং আমেরিকানরা, আমি অবাক হলাম শুনে, আমেরিকানরা গত 25 বছরে তারা ফিউ থাউজেন্ড টাইমস ইরানকে প্রতিপক্ষ নিয়ে বানিয়ে এই ওয়ার গেমটা করেছে, এবং প্রত্যেকটা জায়গাতেই দেখা গেছে যে ইরান জিতে গেছে। প্রত্যেকটা জায়গাতেই দেখা গেছে যে ইরান জিতে গেছে। এবং এ কারণেই ইউএসএ যে সোলজাররা, তারা তারা এই গ্রাউন্ড, এই এই ইরানে এসে এই মানে গ্রাউন্ড যুদ্ধের পক্ষে তারা না। একই সাথে আরো একটা জিনিস যেটা জানা গেল যে ইরান গত 20 বছরে ইউএসএ ট্যাকটিক্স, ইউএসএ কিভাবে যুদ্ধ করে, ইরাকে কিভাবে করেছে, সিরিয়াতে কিভাবে করেছে, আফগানিস্তানে কিভাবে করেছে, ইউএসএ বই পুস্তকে কি বলে, এত বেশি স্টাডি করেছে যে ইরানের আপনার অফিসার সোলজাররা ইউএসএ টেকনিক এবং ট্যাকটিক্স এটা আমেরিকান সোলজার অফিসারদের থেকে বেশি জানে। এবং এ কারণেই মিলিটারি থিঙ্কাররা তারা শিওর যে এখানে যখনই আমেরিকান সোলজাররা এসে ইরানের মাটিতে যুদ্ধ করতে যাবে, ইরান কখনোই তাদের পছন্দ মতো তরিকায় যুদ্ধ করবে না। তারা আমেরিকান সোলজাররা যেভাবে যুদ্ধ করে অভ্যস্ত, ইরানি সোলজাররা কখনো সেইভাবে যুদ্ধ করবে না। একই সাথে আমরা যদি হিস্ট্রি দেখি, আমেরিকান যে সোলজার যারা আছে ওরা কুইক মিশন গুলোতে এক্সপার্ট। কোন একটা জায়গায় যাবে, শার্প 2-3 দিনের একটা শর্ট মিশন, শর্ট এন্ড সুইফট, এইগুলোতে তারা এক্সপার্ট। এবং লং টার্ম সকল যুদ্ধগুলোতে তারা ফেল করেছে। এটা আফগানিস্তানে ফেল করেছে, এটা ইরাকে ফেল করেছে, তারপরে এটা ভিয়েতনামে। সব ভিয়েতনামে ফেল করেছে, লং টার্ম ফেল করেছে। তো এইখানে আমি অল্প কিছু কথা বলে শেষ করব। আমি জি, শেষ এই করুন। যে ইরান এর সাথে যে যুদ্ধের, আমি ইরানের যে কাউন্টার পার্ট ইসরায়েল এবং আমেরিকার, আমি ইসরায়েল এবং আমেরিকার কয়েকটা ফল্ট লাইন দেখতে পাচ্ছি। একটা বিল্ডিং এ যেমন বড় ফাটল থাকে, এই ফাটল গুলা থেকেই যেমন একটা ঝাঁকুনি দিলে বিল্ডিং ভেঙে যায়। তো এরকম আমি কিছু ফল্ট লাইন দেখতে পাচ্ছি ইরানের ক্ষেত্রে, ইসরায়েলের ক্ষেত্রে এবং আমেরিকার ক্ষেত্রে। ইসরায়েলের ক্ষেত্রে আমি দুইটা বড় ফল্ট লাইন দেখতে পাচ্ছি, যে তাদের, আমরা সবাই জানি যে ইসরায়েলের ভেতরে একটা বড় ধরনের পলিটিক্যাল ডিভাইডেশন আছে। যদিও এই যুদ্ধের জন্য পলিটিশিয়ানরা এক হয়ে তারা এই প্রেজেন্ট গভর্নমেন্টকে ব্যাক করছে, বাট একটা বড় ধরনের পলিটিক্যাল তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। ইসরায়েলের আপনার শাসন করতে গেলে তাদের ইসে সংসদে, পার্লামেন্টে 61টার মতো আসন লাগে, যেখানে নেতানিয়াহুর এই লিকুদ পার্টির আছে মাত্র 31টা। মানে সে আরো 5টা দলের সাথে কোয়ালিশন করে এই হুম। গভর্নমেন্টটা ফর্ম করেছে। এবং যে ইস্যুতে এই যুদ্ধটা তারা করেছিল, আহ, আপনার সেভাবে ফাংশন করছে না। একই সাথে ইসরায়েলিরা কিন্তু নিজেদের মাটিতে এত ধ্বংস হবে এইটা মাথায় রেখে কখনো যুদ্ধ আগে কখনো করে নাই। তো যে কারণে এই এই পলিটিক্যাল বিভেদটা আস্তে আস্তে বাড়ছে, এটা হলো একটা। 2 নাম্বারটা হলো যে ইসরায়েলে, বিশেষ করে ইসরায়েলি ভূখণ্ডের ভিতরে দুইটা বড় ডিভাইডেশন আছে ইহুদিদের ভিতরে। একটাকে বলে তেল আবিব গ্রুপ, আরটাকে বলে জেরুজালেম গ্রুপ। মানে এক জেরুজালেম গ্রুপটা হলো ধর্মীয়, ধর্মটাকে তারা সব থেকে বেশি প্রাধান্য দেয়, তারা অর্থোডক্স, এবং তারাই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখে, তারা যুদ্ধটা চালিয়ে যেতে চায়। বাট পাশাপাশি তেল আবিব যে গ্রুপটা আছে ওরা ডেমোক্রেসি চায়,
ওরা মডারেট, ওরা ব্যবসা বাণিজ্য করতে চায়, তো ওরা এই যুদ্ধটাকে আর টেনে নিয়ে যেতে চাচ্ছে না। তো এই এই ফল লাইনটা আমি দেখতে পাচ্ছি, এবং এটা আস্তে আস্তে আরো প্রকট হচ্ছে। আর ইউএস এর ক্ষেত্রে আমি আরো বেশ কয়েকটা ফল লাইন দেখতে পাচ্ছি। তার সব থেকে বড় যেটা হলো, ট্রাম্প প্রশাসনের ভিতরে একটা বড় ডিভাইডেশন দেখা যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের ভিতরে একটা একটা হলো আমেরিকান পন্থী আছে, আর একটা হলো ইসরায়েল পন্থী। তো ওই আমেরিকান পন্থীরা মনে করে যে এই যুদ্ধটা আমেরিকা ইসরায়েলের জন্য করছে, এবং ইসরায়েলের যুদ্ধ আমেরিকা করতে যে আমেরিকার ইকোনমির ক্ষতি হচ্ছে, আমেরিকান সোলজাররা মারা যাচ্ছে। তো এই এই একটা বড় ডিভাইডেশন দেখতে পাচ্ছি, এবং এটা আস্তে আস্তে আরো প্রকট হচ্ছে। একই সাথে একই সাথে দেশের মানুষ, আমেরিকার দেশের মানুষও, তারা আস্তে আস্তে তারাও এখন সোচ্চার হচ্ছে যে এই যুদ্ধটা বেসিক্যালি আমেরিকার যুদ্ধ না, এটা হলো ইসরায়েলের যুদ্ধ, আমেরিকা করে দিচ্ছে, এবং যার জন্য তারা সাফার করছে। তো এই কারণেই তো এই ভেতরেও একটা তাদের ভেতরে একটা বড় একটা অসন্তোষ তাদের ভিতরে দেখা যাচ্ছে। জি। আমেরিকান সোলজাররা তারা কিন্তু সাহসী, তারা প্রফেশনাল, বাট তারা এই প্রথম আহ, এই প্রথম যে তারা এই ইরানে এসে যুদ্ধ করতে হবে বিষয়টা তারা মন থেকে একসেপ্ট করতে পারছে না, এবং মন থেকে এনজয়ও করছে না। তো এই বিষয়গুলো আস্তে আস্তে আরো প্রকট হচ্ছে, এবং জি। আর আর সবগুলো দেশের মধ্যে শেষ যে একটা ডিভাইডেশন তৈরি হচ্ছে হ্যাঁ, রাজনৈতিক ভাবে, এবং আর অন্যদিকে শেষ যে পয়েন্টটা অপরদিকে হলো, আমরা দেখতে শেষ পাচ্ছি ইরানে এটি সংকুচিত হয়ে বরং ঐক্যবদ্ধ একটা জাতিতে পরিণত হচ্ছে। হ্যাঁ, আর দুদিকের একটা পয়েন্ট, জীবন একটা মিনিট, আর শেষ করতে হবে হ্যাঁ, এখানে। কাকু জি। ভাই, আর একটা পয়েন্ট, হ্যাঁ। আর শেষ যে পয়েন্টটা হলো, এই প্রশ্নটা এখন আমেরিকাতে খুব বেশি আসছে, যে এই যে যুদ্ধটা হচ্ছে আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের, এতে লাভবান কে হচ্ছে? আমেরিকা জিতে গেলেও কি আমেরিকা লাভবান হচ্ছে? দেখা যাচ্ছে এই সম্পূর্ণ যুদ্ধতে সব থেকে বেশি লাভবান হয়েছে রাশিয়া এবং চায়না। আমেরিকা যদি জিতেও যায়, ইরান যদি ধ্বংসও হয়ে যায়, এই যুদ্ধে সব থেকে বেশি লাভবান হয়েছে ইরান এবং চায়না। চায়নার ইকোনমি এখন আমেরিকার সমান সমান হয়ে গেছে এই যুদ্ধের ফলে, এবং টাইটানিক নাকি ডুবতে শুরু করেছে এই যুদ্ধের জন্য, আমেরিকানকে যদি টাইটানিক হিসেবে বলা হয়। কারণ জি। গত পরশুদিন ফ্রান্স, একজন ফরাসি জেনারেলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ফ্রান্স কেন এই যুদ্ধে যোগ দিচ্ছে না, উনি উত্তরটা দিলেন যে এই মুহূর্তে ইরানের বিপক্ষে আমেরিকার সাথে যুদ্ধে জড়ানো মানে হলো টাইটানিক ডুবার আগের রাতে টাইটানিকের টিকিট কাটা। তো হুম। এখন এই প্রসঙ্গগুলো আমেরিকাতে আসছে, যে জি। এই এই যে যুদ্ধটা ইসরায়েলের জন্য আমেরিকা করে দিচ্ছে, কোনোভাবেই আমেরিকা বেনিফিটেড হচ্ছে না, সব থেকে বেশি বেনিফিটেড হচ্ছে চায়না এবং রাশিয়া। তো এই যুদ্ধটা আমরা কেন করছি? আর শেষ কথা হলো যে সমস্ত সিমটম বলে অ্যাবসলিউটলি ইরান ইজ উইনিং, এবং ইরানের টার্মস এন্ড কন্ডিশনেই এই যুদ্ধ শেষ হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, সাগর ভাই। ধন্যবাদ।